আসসালামু আলাইকুম, স্বপ্নের স্কুলের প্রাইভেট প্রোগ্রামে স্বাগতম। পনির ও তপনের আয়ের অনুপাত হচ্ছে 4:3। পনির, তপন। তপন এবং রবিনের আয়ের অনুপাত 5:4। খেয়াল করে দেখেন, এখানে তপনের আয়ের অনুপাত ছিল 3 অনুপাত, আবার এখানে তপনের আয়ের অনুপাত হচ্ছে 5 অনুপাত। তাহলে এই 3 এবং এই 5কে এমনভাবে গুণ করতে হবে দুইটা যাতে সমান হয়। আমরা যদি এই অনুপাত দুইটাকে 5 দিয়ে গুণ করি তাহলে কি পাই? 4×5 = 20 অনুপাত 3×5 = 15। আবার এই অনুপাতটাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 15 অনুপাত 3×4 = 12। তাহলে খেয়াল করে দেখেন, তপন কিন্তু দুই জায়গায় 15 আছে, অর্থাৎ পনির হচ্ছে 20, তপন 15 এবং রবিন হচ্ছে 12। তাহলে আমরা এটা লিখতে পারি যে 20x, 15x আর হচ্ছে 12x। পরবর্তীতে দেখেন বলা আছে যে পনিরের আয় 120 টাকা হলে পনিরের আয় আমরা এখানে কত পেলাম? 20 পেলাম। এখন ধরেছি আমরা 20x ইজ ইকুয়াল, পনিরের আয় হচ্ছে 120, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল, এটাকে ভাগ করলে পেয়ে যাব 6। x এর মান যদি 6 হয়, চাওয়া হয়েছে কি? রবিনের আয়। রবিনের আয় হচ্ছে 12, অর্থাৎ 12x। এখানে আমরা লিখি রবিন 12x ইজ ইকুয়াল 12 × 6, অর্থাৎ এখানে আমরা পেয়ে গেলাম 72। উত্তর হবে 72 টাকা। 450 টাকা বার্ষিক 6% সুদে কত বছরের সুদে আসলে 558 টাকা হবে? খেয়াল করে দেখেন, এই টাকাটা হচ্ছে সুদ আসল আর এই টাকাটা হচ্ছে আসল। তাহলে যদি আমরা মোট সুদ বের করতে চাই, করতে হবে 558 - 450, অর্থাৎ সুদ আসল মাইনাস আসল ইজ ইকুয়াল সুদ, অর্থাৎ 108। 108 টাকা হচ্ছে মোট সুদ। 450 টাকা বার্ষিক 6% সুদে, অর্থাৎ 450 টাকার 6%, পার্সেন্ট মানে হচ্ছে শতক, অর্থাৎ 100। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 100কে 450, অর্থাৎ 4.5 × 6 সমান হচ্ছে 27, অর্থাৎ 450 টাকায় বার্ষিক 6% সুদে কিন্তু এক বছরে 27 টাকা হয়। এখন আমরা লিখতে পারি যে 27 টাকা সুদ হতে সময় লাগে 1 বছর। যেহেতু বলা হচ্ছে যে কত বছরে এত টাকা হবে, 27 টাকা সুদ হতে সময় লাগে 1 বছর, 1 টাকা সুদ হতে লাগে 1/27, তারপর হচ্ছে 108 টাকা সুদ হতে লাগে। খেয়াল করে দেখেন, এটা ছিল সুদ আসল মাইনাস হচ্ছে আসল, টোটাল হচ্ছে এটা মোট সুদ, অর্থাৎ 108 টাকা সুদ হতে সময় লাগে কত বছর? তাহলে 1/27 × 108, এটাকে যদি আপনি ভাগ করেন 27 দিয়ে তাহলে পেয়ে যাবেন হচ্ছে 4, অর্থাৎ 4 বছর। উত্তর হবে এখানে 4 বছরে সুদ আসলে 558 টাকা হয়। এরকম বিভিন্ন, যেমন বিক্রির ক্ষেত্রে, আমের ক্ষেত্রে, অথবা মোটরসাইকেল, গাড়ি অথবা যে কোনো কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রথমে যখন একটা ক্ষতি দেওয়া থাকবে, পরবর্তীতে যখন আরেকটা লাভ দেওয়া থাকবে, তখন লাভ ক্ষতির ডিফারেন্সটা আমাদেরকে বের করতে হবে। খেয়াল করে দেখেন, প্রথম যেই বিক্রয় মূল্য 12% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, অর্থাৎ 88 টাকা বিক্রয় করা হয়েছিল। 100 টাকার জিনিস বিক্রি করা হয়েছিল 88 টাকায়। আবার বলা হচ্ছে যে যদি 1200 টাকা বেশি হতো বিক্রয় মূল্য, তাহলে 8% লাভ হতো। 8% যদি লাভ হতো তাহলে হচ্ছে 100 টাকার জিনিস বিক্রি করতে হচ্ছে 108 টাকা।
এখন দেখেন 108 টাকা থেকে ওই 88 টাকার ডিফারেন্স কত? এটা হচ্ছে 20% হচ্ছে এর ডিফারেন্স। এই 20% ডিফারেন্স সমান কত টাকা? 1200 টাকা। অর্থাৎ 20% ইজ ইকুয়াল 1200 টাকা যদি হয় 1% সমান কত? 1% সমান হচ্ছে 1200 ডিভাইড বাই 20, তাহলে 100% সমান কত? এটা উপরে 100 হয়ে যাবে। এখন খেয়াল করে দেখেন, সিম্পলিফাই যদি করতে চাই 0 0 কাটা, 2 দিয়ে কাটলে হচ্ছে 60, আর 60 ইন্টু 100 সমান হচ্ছে 6000 টাকা। তাহলে হচ্ছে এইখানে মোটরসাইকেলটার ক্রয় মূল্য। নিচের কোন পূর্ণ সংখ্যাটিতে 3, 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 2, 3, 4 অবশিষ্ট থাকে? খেয়াল করে দেখেন, সাধারণ যে বিয়োগফল, এই 3 থেকে যদি আমি 1 বাদ দিই, এই যে এই সংখ্যাগুলো, তাহলে থাকে 2। 4 থেকে যদি 2 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 2। 5 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 2। তারপরে হচ্ছে 6 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 2। তাহলে এখানে সাধারণ বিয়োগফল, এটা হচ্ছে সাধারণ বিয়োগফল হচ্ছে 2। আর 3, 4, 5, 6 এই সংখ্যাগুলোর লসাগু, 3, 4, 5, 6 এর লসাগু হচ্ছে 60। কিভাবে 60? এটাকে ভাগ করে দেখেন, 3, 2, 5, 3। আবার যদি 3 দিয়ে দিই তাহলে হচ্ছে 1, 2, 5, 1, অর্থাৎ 5 দুগুণে 10, 3 10 30, 30 2 গুণে হচ্ছে 60। আচ্ছা, লসাগু যদি 60 হয় তাহলে কমন যে একটা বিয়োগফল ছিল, সাধারণ বিয়োগফল, 60 থেকে ওই সাধারণ বিয়োগফলটা বাদ দিলেই আমরা এখানে পেয়ে যাব ওই পূর্ণ সংখ্যাটি, যেটি মূলত 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 2, 3, 4 অবশিষ্ট থাকে। তাহলে এখানে উত্তর হবে 58। x - 3 পরম মান <5 হলে এর অসমতা কোনটি? মূলত x এর সাথে যেই সংখ্যাটা আছে এটাকে সরাতে হবে। প্রথমে যদি আমরা এটা ধনাত্মক ধরি তাহলে হচ্ছে x - 3 <5। এখন আমরা যদি এটাকে বাদ দিতে চাই তাহলে x - 3 + 3 5 + 3, অর্থাৎ x <8। আবার যদি ঋণাত্মক ধরি তাহলে হচ্ছে x - 3 এর আগে হচ্ছে মাইনাস হচ্ছে 5। এটাকে যদি তাহলে আমরা মাইনাস উভয় পাশ থেকে উঠাই দিতে চাই তাহলে হচ্ছে x - 3 গ্রেটার দেন হচ্ছে -5, উভয় পাশে মাইনাস গুণ করে। এখন এই -3 x এর সাথে থেকে সরাতে হবে। তাহলে x - 3 এটাকে +3 লিখলে প্লাসে মাইনাসে কাটা যাবে, গ্রেটার দেন -5 + 3, তাহলে x গ্রেটার দেন -2। খেয়াল করে দেখেন, আমরা এটাকে বলেছিলাম যে এটা হচ্ছে একটি কনুই, অর্থাৎ যে সংখ্যাটা ছোট থাকবে সেটা হচ্ছে সবসময় এই কনুইয়ের গুঁতো খাবে। সো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? x যদি মাঝে লিখি, যেহেতু 8 বড়, 8 হচ্ছে xকে কনুই দিবে, আর যেটা ছোট যেমন -2 সে হচ্ছে কনুই খাবে। তাহলে এই ফরমেশনটা হবে এরকম। উত্তর হবে তাহলে হচ্ছে এই দ্বিতীয় অংশে যেটা আছে, -2 x 8। log 3 বেস পাওয়ার হচ্ছে 1/9। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? লিখতে পারি এভাবে যে log বেস হচ্ছে আপনার 3, আর উপরে এটাকে আমরা লিখতে পারি 1/3 স্কোয়ার, যেহেতু 9কে 3 স্কোয়ার দিয়ে আমরা প্রকাশ করতে পারি। এখন
এই 3 স্কোয়ারকেই আবার log 3 1/3 স্কোয়ারকে আমরা লিখতে পারি হচ্ছে 3 টু দি পাওয়ার -2। এরকম ভগ্নাংশের ক্ষেত্রে যতই পাওয়ার থাকুক না কেন, এখানে যদি 2 স্কোয়ার থাকতো তাহলে হচ্ছে -2, যদি এখানে 5 স্কোয়ার থাকতো তাহলে হচ্ছে -5, এরকম হবে। সো দেখেন বেজ আর পাওয়ার 3 যদি আমরা রাখি তাহলে ওর যে পাওয়ারটা আছে ওটা বাম পাশে চলে যাবে, তাহলে হচ্ছে -2 log 3 পাওয়ার হচ্ছে 3, আর পাওয়ার এবং বেস যদি মিলে যায় তাহলে সেটার মান হচ্ছে 1, অর্থাৎ -2 আর এটার মান হচ্ছে 1। সো এখানে আমরা পেয়ে গেলাম হচ্ছে -2 হচ্ছে উত্তর, তাই এখানে সঠিক উত্তর হবে -2। খেয়াল করে দেখেন x - y সমান হচ্ছে 2, অর্থাৎ x থেকে y বিয়োগ করলে হচ্ছে এর ভ্যালু হয় 2, আর x y গুণ করলে হয় 24। তাহলে x এর মান কত? এই সংখ্যাগুলো আমরা যদি দেখি, এই সংখ্যাগুলো থেকে আমরা এই সঠিক উত্তর বের করতে পারি। খেয়াল করে দেখেন এখানে দুইটার গুণফল হচ্ছে 24, এটাকে যদি আমি ছোট করি একটু লসাগু করে, তাহলে 12 2 দিয়ে করলে 6, 2 দিয়ে করলে হচ্ছে 3, অর্থাৎ এই দুইটা যদি একসাথে গুণ করেন আর এই দুইটা যদি একসাথে গুণ করেন 6, আর এটা হচ্ছে 4। খেয়াল করে দেখেন x এর মান যদি 6 হয়, y এর মান যদি 4 হয়, দুইটার বিয়োগফল কিন্তু 2 হয়। আবার x এর মান যদি 6 হয়, y এর মান যদি 4 হয়, তাহলে যেহেতু গুণ আছে দুইটা গুণ করলে হয় 24, তাহলে কিন্তু মিলে যাচ্ছে। সো এখানে x এর মান হচ্ছে 6। যদি চাওয়া হইতো যে y এর মান কত, তাহলে y এর মান হতো 4। এর মান নির্ণয় করতে হবে, এটা যত ভাবে পারা যায় সিম্পলিফাই করতে হবে। a মাইনাস থার্ড ব্র্যাকেট a, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা আমরা সলভ করার চেষ্টা করি। যে এখানে দেখেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি চিন্তা করে দেখেন তাহলে হচ্ছে প্লাসের a এবং মাইনাসের a, প্লাসের a এবং মাইনাসের a কাটা যদি যায় তাহলে হচ্ছে ভিতরে থাকে হচ্ছে শুধুমাত্র মাইনাসের a, আর এখানে হচ্ছে a। তাহলে আমরা এটাকে লিখতে পারি a মাইনাস এবং মাইনাস, যদি এখানে প্রশ্নপত্রে হচ্ছে এটা হচ্ছে +1। সো এই -1 আর হচ্ছে প্লাস মাইনাসের a আর হচ্ছে প্লাসের a যদি বাদ যায় তাহলে ভিতরে থাকে +1, আর +1 এর সাথে মাইনাস যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে a + 1। সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট আমরা দিয়ে দেই, তাহলে এখানে পাই a মাইনাস, সেকেন্ড ব্র্যাকেটে এখন থার্ড ব্র্যাকেটে এখন যাচ্ছি আমরা। দেখেন a এখানে আছে মাইনাস, তারপর হচ্ছে a মাইনাসে প্লাসে -1, তাহলে এখানেও কিন্তু প্লাসের a এবং মাইনাসের a বাদ, তাহলে এখানে থাকে a। খেয়াল করে দেখেন এখানে কিন্তু -1 বাকি আছে। সো আমরা এখানে লিখতে পারি a মাইনাসে মাইনাসে হচ্ছে +1। সো এটাই হবে উত্তর, a + 1। আবার যদি এখানে সংখ্যাটা এখানে শুধু চিহ্নটা মাইনাস হয়ে যায় তাহলে হয়ে যাবে a - 1। কোণ ABCA, এ কোণ = 40 ডিগ্রি, আর যেখানে কোণ B = 70 ডিগ্রি। ABC কোণ কিন্তু, যার মধ্যে A কোণ হচ্ছে 40, B কোণ হচ্ছে 70। যদি 40 + 70 হয় তাহলে 3 কোণ মিলে কত হয়? 3 কোণ মিলে আমরা জানি হয় 180 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস
40 আর 70 যদি হয় তাহলে হচ্ছে বাকি থাকে 70 ডিগ্রি কোণ। অর্থাৎ এখন দেখা যাচ্ছে যে তৃতীয় যেই কোণটি আছে অর্থাৎ সি কোণ, এই সি কোণটা কিন্তু বি কোণের সমান অর্থাৎ 70 ডিগ্রি করে। তাহলে এদের বিপরীত বাহুদ্বয় এবং বাহুদ্বয় কিন্তু সমান হবে। আর ত্রিভুজের যে কোনো দুইটি বাহু যদি সমান হয় তখন তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, উত্তর হবে সমদ্বিবাহু। এটা হচ্ছে এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল হচ্ছে 1, তাহলে এক্স কিউব মাইনাস 1/x কিউব এর মান কত, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের মান কত। যেহেতু এটা দেওয়া আছে এই অনুযায়ী হচ্ছে আমাদের সূত্রটা লিখতে হবে, এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3a বি অফ এ মাইনাস বি, এরকম একটা সূত্র আমাদের যদি আমরা বসাই তাহলে এর যে মানটা সেটা হচ্ছে 1 এর উপরে কিউব প্লাস 3 এক্স এক্সে কাটা, তাহলে এখানে থাকে 1 ইন্টু এক্স মাইনাস 1/x এর মানও কিন্তু আবার 1। সো এখানে 1-এর উপরে যত পাওয়ারই থাকুক না কেন সেটা হচ্ছে 1 প্লাস 3 ইজ ইকুয়াল হচ্ছে 4। এই 4ই হচ্ছে এখানে মান, অর্থাৎ এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান হচ্ছে 4। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4√2 হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক। এখানে দেখেন দুইটা জিনিস আমাদেরকে জানতে হবে। একটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে √2a, এটা হচ্ছে কর্ণের সূত্র। কর্ণের সূত্র যদি √2a হয় তাহলে এর দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু 4√2, অর্থাৎ এ পাশে যদি আমরা a রাখি তাহলে হচ্ছে 4√2 বাই হচ্ছে √2। এখন √2 হচ্ছে কাটা গেলে আমরা a সমান পাই হচ্ছে 4। a মানে হচ্ছে এক বাহু, বর্গক্ষেত্রের এক বাহু সমান হচ্ছে 4। বর্গক্ষেত্রের এক বাহু সমান যদি আমরা 4 পেয়ে যাই তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও আমরা পেয়ে যাব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে a স্কয়ার, অর্থাৎ বাহু স্কয়ার। যেহেতু বাহু আমরা পেলাম হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার সমান সমান হচ্ছে 16 বা 16, তাহলে উত্তর এখানে হবে 16। প্রশ্নটা লিখি, লগ √3 পাওয়ার হচ্ছে 81। এখন এই বেজের সাথে মিল রেখে হচ্ছে আমাদের কাজ করতে হবে, অর্থাৎ 81কে এমনভাবে ভাঙতে হবে যাতে হচ্ছে √3 সহ অন্যান্য সংখ্যা থাকে। 81কে আমরা যদি লসাগু করি তাহলে হচ্ছে 3 দিয়ে যদি দিই তাহলে হচ্ছে 27, আবার 3 দিয়ে যদি দিই তাহলে হচ্ছে 9, আবার যদি 3 দিয়ে দিই তাহলে হচ্ছে 3, অর্থাৎ 3 পেলাম আমরা হচ্ছে 4 বার। 3 পেলাম কতবার? 4 বার। প্রত্যেকটা সংখ্যাকে আপনি √2 যদি 2 হয় সংখ্যাটা তাহলে আমরা এভাবে 2 বার লিখতে পারি। একটা সংখ্যা যদি 3 হয় তাহলে সেটাকে আমরা লিখতে পারি √3 কেন? কারণ দেখেন দুইটা যখন √ হবে তখন √3 স্কয়ার, আর স্কয়ার রুটে যখন কাটা যাবে তখন কিন্তু আবার 3 থাকে, অর্থাৎ এই 3কে আমরা 2 বার লিখতে পারি √3। তাহলে যেহেতু আমরা 4টা 3 পেয়েছি এখানে, তাহলে হচ্ছে √3 এর উপরে আমরা লিখতে পারি 8 স্কয়ার, অর্থাৎ এটা স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল 3 পাওয়ার হচ্ছে 4, তাই এটাকে আমরা √3 এর পাওয়ার হচ্ছে
8 যখন দিব তখন হচ্ছে একই রকম মান থাকবে। যেহেতু বেজ হচ্ছে আমাদের ছিল √3, সেটার সাথে মিল রাখার জন্যই হচ্ছে আমরা এখানে পাওয়ার 8 দিচ্ছি। তাহলে এটাকে আমরা লিখতে পারি log √3, পাওয়ার হচ্ছে √3 8। যেহেতু পাওয়ার হচ্ছে বাম পাশে চলে আসবে, তাহলে 8 log √3 আর পাওয়ার এবং বেজ যখন মিলে যাবে তখন তার মান হবে 1, অর্থাৎ 8 × 1 = 8। উত্তর হবে তাহলে হচ্ছে এখানে 8। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2015 সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। এক সপ্তাহে হচ্ছে 7 দিন, তার মধ্যে বৃষ্টি হয়েছে 5 দিন। ওই সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? খেয়াল করে দেখেন, এখানে 7 দিনের মধ্যে বৃষ্টি হয়েছে কিন্তু 5 দিন, তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? 7-এর মধ্যে 5, এটা হচ্ছে সম্ভাবনা হচ্ছে 7-এর মধ্যে 5। তাহলে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা, বুধবার হচ্ছে একদিন, তাহলে পুরো সপ্তাহ থেকে অর্থাৎ 1 - 5/7, এটা হচ্ছে না হওয়ার সম্ভাবনা। এটাকে যদি আপনি লসাগু করেন তাহলে 7 - 5 অর্থাৎ 2/7, এটা হচ্ছে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা, তাই উত্তর হবে 2/7। x যখন x এর মৌলিক সংখ্যা হয় এবং সেটা x এর মান হয় 5-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলো। খেয়াল করে দেখেন, যেহেতু x একটি মৌলিক সংখ্যা এবং x এর মান হবে 5-এর সমান অথবা 5-এর থেকে ছোট মৌলিক সংখ্যা, যেহেতু সমান অথবা এর থেকে ছোট মৌলিক সংখ্যা। 5-এর ছোট মৌলিক সংখ্যা কোনগুলো আছে? 2, 3, তারপর হচ্ছে 5। যেহেতু বলা হয়েছে 5-এর সমান, তাহলে 5-এর সমান অথবা এর ছোট। খেয়াল করে দেখেন, প্রশ্নে চাওয়া হয়েছে PA এর সদস্য সংখ্যা কত। এখানে PA অর্থাৎ এই এলিমেন্ট বা সদস্য সংখ্যার সূত্র হচ্ছে 2n, আর এই n এর মান হচ্ছে 3টা উপাদান। যেহেতু 5 এবং 5-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 3টা, তাহলে 2 এর পাওয়ার হবে 3, অর্থাৎ 2³ মানে হচ্ছে 2কে 3 বার গুণ করব, পাবো আমরা 8। উত্তর হবে 8। দুইটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত? তাহলে দেখেন, এখানে দুইটা সংখ্যা যেহেতু আছে, একটা সংখ্যা হচ্ছে 2x আর একটা সংখ্যা হচ্ছে 3x ধরতে পারি। যেহেতু দুইটা সংখ্যার গসাগু বলা হয়েছে যে 4, আমরা যদি 2x এবং 3x এর মধ্যে কমন সংখ্যা খুঁজি, অর্থাৎ গসাগু মানে হচ্ছে কমন সংখ্যা, তাহলে কিন্তু এখানে পাই x, অর্থাৎ x = 4। যেহেতু গসাগু সমান কমন সংখ্যা, তাই x হচ্ছে 4। চাওয়া হয়েছে বৃহত্তর সংখ্যা। এই দুইটা সংখ্যা থেকে বৃহত্তর কোনটা? 3x, আর 3 এর সাথে x এর মান হচ্ছে 4 যদি ধরি, তাহলে কত পাই হচ্ছে আমরা 12। তাহলে বৃহত্তর সংখ্যাটা হচ্ছে 12। যদি চাওয়া হতো যে ক্ষুদ্রতর সংখ্যাটি কত, তাহলে 2 × 4 অর্থাৎ আমরা পেতাম হচ্ছে 8। x যখন ফিবোনাক্কি সংখ্যা হয় এবং x² ≤ হয় 64, তখন PA এর উপাদান কয়টি? ফিবোনাক্কি সংখ্যা কোনটা সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। ফিবোনাক্কি সংখ্যা হচ্ছে পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান যখন হবে। খেয়াল করে দেখেন, যদি আমরা লিখি 0, 1,
তারপরে 1 2 3 4 5, তারপরে লিখি 8 15। খেয়াল করে দেখেন, এই দুইটাকে যোগ করলে হচ্ছে 1, এই দুইটাকে যোগ করলে হচ্ছে 3, তারপর হচ্ছে এই দুইটাকে যোগ করলে হচ্ছে কত হয় 5। তাহলে এই 4 সংখ্যাটা হবে না, পরপর দুইটা সংখ্যা যখন যোগ করবেন পরবর্তী সংখ্যাটার যোগফল হবে। আর 3 আর 5 যোগ করলে হচ্ছে 8, 5 আর 8 যোগ করলে কত হয়, 8 5 13। তাহলে ফিবোনাকি সংখ্যা কিন্তু এখানে 15 হবে না, হবে হচ্ছে 13। অর্থাৎ আপনার পূর্বের দুইটা সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটার সমান হবে। এখন আবার একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে x স্কোয়ার লেস দেন 64, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলোর বর্গ হচ্ছে 64-র চেয়ে কম হবে। এখন আমরা যদি বর্গ করি, 0-র বর্গ কিন্তু 0, অর্থাৎ 64-র চেয়ে ছোট, 1-এর বর্গ কিন্তু 1ই, অর্থাৎ 64-র চেয়ে ছোট, 2-এর বর্গ হচ্ছে 4, 3-র বর্গ হচ্ছে 9, 5-এর বর্গ হচ্ছে 25, অর্থাৎ 25 পর্যন্ত কিন্তু 64-র চেয়েও ছোট। কিন্তু 8-এর বর্গ কত, 64, সেটা কিন্তু 64 সমান হয়ে যায়। সো এটা কিন্তু আমরা নিতে পারবো না। কেন নিতে পারবো না? এখানে যদি লেখা থাকতো যে লেস দেন ইকুয়াল থাকতো তাহলে আমরা 8 পর্যন্ত নিতে পারতাম। যেহেতু লেস দেন 64 বলা হয়েছে, তাহলে 8 আমরা নিতে পারবো না। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সেটের মধ্যে একই উপাদান বারবার নেওয়া যাবে না। যদি এখানে 2বার থাকতো তাহলে আমরা নিতে পারতাম সর্বোচ্চ একবার। 1 যেহেতু এখানে 2টা আছে, আমরা নিতে পারবো সর্বোচ্চ একবার। তাহলে এখানে উপাদান কয়টা? উপাদান হচ্ছে 0 1 2, তারপর হচ্ছে 3 5। কয়টা উপাদান? মোট হচ্ছে 5টা উপাদান। এখন উপাদান যখন আপনি বের করবেন, উপসেট বের করার নিয়ম হচ্ছে, যেমন এর উপসেট কয়টি, পি এর উপসেট কয়টি, এর সূত্র হচ্ছে, প্রশ্নটা লিখি 2n, অর্থাৎ n মানে হচ্ছে উপসেট। আর উপসেট বলতে এখানে আমরা কয়টা সংখ্যা পেলাম? 5টা। 2কে 5 বার যদি আপনি গুণ করেন তাহলে আপনি পেয়ে যাবেন 32, অর্থাৎ 32 হবে এই প্রশ্নের উত্তর। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? এখানে খেয়াল করে দেখেন যে আমার প্রথমে দেওয়া আছে দৈর্ঘ্য আর প্রস্থ। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান হচ্ছে 180, যেহেতু সেন্টিমিটার ক্ষেত্রফলের ক্ষেত্রে সেটা হবে বর্গ সেন্টিমিটার। তাহলে প্রথম যেই ক্ষেত্রফলটা সেটা পেলাম হচ্ছে আমরা 180 বর্গ সেন্টিমিটার। পরবর্তীতে বলা হয়েছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো, অর্থাৎ 25 সেন্টিমিটার যদি দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্য হচ্ছে 25, তাহলে প্রস্থ কত? প্রস্থ যেহেতু দেয়া নেই, আমরা ধরতে পারি হচ্ছে x, অর্থাৎ এর গুণফল কিন্তু আপনার, অর্থাৎ ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান অপরিবর্তিত থাকবে, মানে হচ্ছে আগের যে ফলাফলটা আছে সেই একই ধরনের ফলাফল হবে। 25x, এটা কিন্তু নতুন ক্ষেত্রফল। 25x ইজ ইকুয়াল 180। 180 কেন হলো? কারণ বলা হয়েছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার বৃদ্ধি করা হলেও এর ক্ষেত্রফল কিন্তু অপরিবর্তিত থাকবে। যে আয়তক্ষেত্রের প্রস্থ কত হলে, প্রস্থ x হলে সেটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ x এর মান আমাদেরকে এখন বের করতে হবে। x যদি আমরা এই পাশে রাখি তাহলে হচ্ছে 25 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে ভাগফল পাবো 7.2, অর্থাৎ 7.2 সেন্টিমিটার হবে এর উত্তর। 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 3টি ঘনক গলিয়ে নতুন একটি
ঘনক তৈরি করা হলো, নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? খেয়াল করে দেখেন, ঘনকগুলোর মোট আয়তন যদি আপনি বের করতে চান তাহলে এখানে যেই বাহুগুলো দেওয়া আছে 3 বাহু, অর্থাৎ 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব, ঘনক মানেই হচ্ছে কিউব। অর্থাৎ এখানে পাই হচ্ছে আমরা 27, 4কে 3 বার গুণ করলে পাই 64, 5কে 3 বার গুণ করলে পাই 125। যেহেতু সেন্টিমিটারে আছে, পুরো আনসারটা হবে ঘন সেন্টিমিটার, 3টা যোগ করলে হচ্ছে 216 ঘন সেন্টিমিটার। এখন প্রশ্ন হচ্ছে নতুন বড় ঘনকের আয়তন। এখানে যে এই 3টা গলিয়ে কিন্তু একটি নতুন ঘনক তৈরি করা হবে এবং নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত সেটা জানতে চাওয়া হয়েছে। নতুন ঘনকের আয়তন কিন্তু এটাই হবে, আর বাহুর অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই তাহলে ঘনকের ক্ষেত্রে এক বাহু ইজ ইকুয়াল 216 এর উপরে হচ্ছে কিউব। অর্থাৎ আপনি যদি ভিতরে 6 কিউব লেখেন তাহলে হচ্ছে কিউব √3 হচ্ছে কাটা যাবে, থাকবে হচ্ছে আমার হচ্ছে এখানে শুধুমাত্র 6, অর্থাৎ 6 সেন্টিমিটার। উত্তর হবে এখানে 6 সেন্টিমিটার। একটি গোলকের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার হলে এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? পৃষ্ঠের ক্ষেত্রফল যখন চাওয়া হবে তখন হচ্ছে 4 পাই আর স্কয়ার, যেখানে আমরা 4 পায়ের মান যেহেতু আপাতত এখানে পাই কিন্তু প্রত্যেকটা অপশনে আছে, তাই পায়ের মান বের করতে হবে না। আর স্কয়ার অর্থাৎ আর মানে ব্যাসার্ধ, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 5 স্কয়ার। তাহলে 4 ইন্টু 5 স্কয়ার মানে হচ্ছে 25 আর হচ্ছে পাই, অর্থাৎ 25কে 4 বার গুণ করলে হচ্ছে 100 পাই, অর্থাৎ উত্তর হচ্ছে এখানে 100 পাই। একটি গোলকের ব্যাসার্ধ বা বেশের বানানটা হচ্ছে এটা, বেশ 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? খেয়াল করে দেখেন, ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল, ব্যাস যদি 3 গুণ বৃদ্ধি পায় ক্ষেত্রফল হচ্ছে 3 গুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ মোট হচ্ছে 9 গুণ বৃদ্ধি পাবে। এর একটা শর্টকাট আছে, যদি বর্গ, গোলক, ক্ষেত্রফল, আয়তক্ষেত্র যা কিছুই আসুক না কেন, যত গুণ দেয়া থাকবে, এর শর্টকাটটা হচ্ছে যত গুণ দেওয়া থাকবে, যেমন এখানে যদি 3 গুণ দেওয়া থাকে অর্থাৎ 3 গুণ, এটাকে স্কয়ার করে দিবেন, হয়ে যাবে 9 গুণ। যদি থাকে 2 গুণ, তা স্কয়ার করলে হয়ে যাবে 4 গুণ। যদি থাকে 4 গুণ, তাহলে এর স্কয়ার করলে হয়ে যাবে 16 গুণ। এরকম যত গুণ দেওয়া থাকবে ওই গুণটাকে শুধু গুণ করে দিবেন, তাহলেই এর সঠিক উত্তর পেয়ে যাবেন। যেহেতু এখানে 3 গুণ বলা হয়েছে তাই এটি হবে উত্তর 9 গুণ। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।